ডক্টর হাজারি স্যারের বইয়ের 4.3 টপিকস 4.3 টপিকস এটা হলো পৃষ্ঠা 405 পৃষ্ঠা 405 পেলা সবাই বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া হার জি স্যার এটা লেখো লেস ইম্পর্টেন্ট বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হারের একক বিক্রিয়ার হারের একক এই টপিকসটা লেস ইম্পর্টেন্ট লেখো লিখেছো লেস ইম্পর্টেন্ট জি স্যার তাহলে আমাদের আলোচ্য বিষয় দেখো বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার এবং বিক্রিয়া হারের একক এই বিক্রিয়ার গতিবেগকেই হার বলা হয় গতিবেগ মানেই হার তাহলে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া হার এবং বিক্রিয়া হারের একক সম্পর্কে আলোচনা করব বিক্রিয়ার গতিবেগ বা হার বোঝার জন্য আমরা একটা বিক্রিয়া বিবেচনা করলাম যেখানে এ নামক বিক্রিয়ক থেকে বি নামক উৎপাদ তৈরি হয়েছে তোমরা তো জানো সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমে আর উৎপাদের পরিমাণ কি বাড়ে এক্ষেত্রে প্রতি একক সময়ে মানে 1 মিনিটে বা 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় এইভাবে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস মাইনাস দ্বারা বোঝানো হয়েছে হ্রাস বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস আর বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পায় যত মোলার উৎপাদের ঘনমাত্রা ঠিক তত মোলার কি বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তাই বিক্রিয়কের ঘনমাত্রার আগে একটা মাইনাস সাইন আর উৎপাদের ঘনমাত্রা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় তাই উৎপাদের ঘনমাত্রার আগে একটা প্লাস সাইন দেওয়া হয় তাহলে দেখো সবাই প্রতি একক সময়ে মানে 1 মিনিটে বা 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় এভাবে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকেই বলা হয় বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ আবার বলছি প্রতি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে বা 1 মিনিটে বা 1 ঘন্টায় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকেই বলা হয় বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তাই বিক্রিয়কের ঘনমাত্রা আগে একটা মাইনাস সাইন দিতে হয় আর সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায় তাই উৎপাদের ঘনমাত্রা আগে একটা প্লাস সাইন দিতে হয় এক্ষেত্রে তোমরা একজনে বললা স্যার প্রতি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা 0.3 মোলার হ্রাস পেয়ে গেছে এটা যে অর্থ প্রকাশ করে প্রতি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা 0.3 মোলার বৃদ্ধি পেয়ে গেছে এটাও কিন্তু একই অর্থ প্রকাশ করে কারণ বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পায় সেটুকু কি উৎপাদে পরিণত হয় না তাহলে উৎপাদের ঘনমাত্রা ততটুকু কি বৃদ্ধি পায় তাহলে আমি যদি এই কথাটি অন্যভাবে বলি প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা
0.7 মোলার হ্রাস পেয়ে গেছে, তাহলে উৎপাদের ঘনমাত্রা কি হবে বলো? 0.7 মোলার বৃদ্ধি পাবে। এইভাবে প্রতি একক সময়ে, সেটা 1 সেকেন্ডে বা 1 মিনিটে বা 1 ঘন্টায়, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণকেই বলা হয় বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। এক্ষেত্রে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যদি 0.2 মোলার হ্রাস পায়, তাহলে উৎপাদের ঘনমাত্রা কি 0.2 মোলার বৃদ্ধি পাবে। এইভাবে প্রতি একক সময়ে যতটুক বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় অথবা যতটুক উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, সেই পরিমাণটাকে বলা হয় বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। তাহলে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ এটা হলো দুইটা অনুপাত। বিক্রিয়ার হার বা গতিবেগ হলো দুইটা অনুপাত, দুইটা রাশির অনুপাত। বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই ওই পরিবর্তন সংগঠনে ব্যয়িত সময়ে। তাহলে দেখো সবাই, সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, সেটাও পরিবর্তন, আবার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, সেটাও কিন্তু পরিবর্তন। এই মোট পরিবর্তনকে যদি মোট ব্যয়িত সময় দিয়ে ভাগ করা হয়, তাহলে একক সময় পরিবর্তন পাওয়া যাবে। আর একক সময় পরিবর্তনই হলো বিক্রিয়ার হার বা গতিবেগ। তাই তো শিখলাম। আবার বলছি, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, সেটাও পরিবর্তন, আবার উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, সেটাও কিন্তু পরিবর্তন। এক্ষেত্রে মোট ঘনমাত্রার যে পরিবর্তন আছে, সেটাকে যদি মোট ব্যয়িত সময় দিয়ে ভাগ করা হয়, তাহলে একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন পাওয়া যাবে। সেটাই হলো বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি, বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ হলো বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই ওই পরিবর্তন সংঘটনে ব্যয়িত সময়। এক্ষেত্রে এই হারের যে রাশিটা আসছে, তাতে অনুপাতে দেখা যাচ্ছে উপরে হলো ঘনমাত্রা রাশি, উপরে কিন্তু ঘনমাত্রা রাশি, অর্থাৎ লব আকারে আছে ঘনমাত্রা রাশি। ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। আর হর আকারে আছে সময় রাশি। সময়টা কি? সেকেন্ড। দেখো আবার আবার বলছি, এখানে লব আকারে আছে ঘনমাত্রা, ঘনমাত্রাকে লিখলাম মোল পার লিটার। আর হর আকারে আছে কি? সময়, ব্যয়িত সময়, সময়টাকে সেকেন্ড লিখলাম। তাহলে বিক্রিয়ার হারের একক কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড। এটা পার হয়ে যাবে না? দেখো, তাহলে বিক্রিয়া হারের একক হবে মোল পার লিটার পার সেকেন্ড। আরো আমাদের জানা আছে মোল পার লিটার, এটাই তো মোলার। তাহলে এটা কি? মোলার পার সেকেন্ড, কারণ মোল পার লিটার কি? মোলার। তাহলে মোল পার লিটারের স্থলে আমরা কি লিখতে পারি? মোলার। এখন এই টপিকসটা সহজ, তারপরে তোমরা একটু পড়ো, বই ধরে পড়ো।
এই টপিকসটা বই ধরে একটু পড়ো, না বুঝলে বলবা, কারণ অঙ্ক অঙ্ক করতে কিন্তু এটা আমার খুব লাগবে। এই 4.3 টপিকস, এই বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার এবং বিক্রিয়া হারের একক, এটা একটু পড়ো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। আমি 1 মিনিট সময় দিলাম, পড়ো, বই ধরে পড়ো সবাই। 425 পৃষ্ঠা যাও সবাই। 425 পৃষ্ঠায় দেখো, হাজারি স্যারের বইয়ের 425 পৃষ্ঠায় 4.3.5 এই টপিকসটা আছে, রাসায়নিক বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা তত্ত্ব। পেলা? পেলা সবাই? জি স্যার। রাসায়নিক বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা তত্ত্ব। এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস, ভেরি ইম্পর্টেন্ট, লেখো সবাই, ভেরি ইম্পর্টেন্ট। আর এই টপিকসটা পড়া শুরু করবা, ক নম্বর পয়েন্ট আছে না, প্রথম প্যারা বাদ দিয়ে, প্রথম প্যারা আসলে এটার প্রাসঙ্গিক না, প্রথম প্যারা বাদ দিয়ে ক নম্বর পয়েন্ট থেকে শুরু করবা। সক্রিয়ণ শক্তির সংজ্ঞা, এখানে টিক দিয়ে রাখো বা লিখে রাখো, এখান থেকে শুরু করব। প্রথম প্যারা লাগবে না, প্রথম প্যারা অন্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করছে। সক্রিয়ণ শক্তির সংজ্ঞা পেয়েছো সবাই? জি স্যার। এই যে দ্বিতীয় প্যারা, দ্বিতীয় প্যারা, সক্রিয়ণ শক্তির সংজ্ঞা, এখান থেকে শুরু করবা, এখানে একটা টিক দিয়ে রাখো প্রয়োজনে, বা এখান থেকে শুরু করবা, লিখে রাখো। এইটা একটু জটিল টপিকস, তোমরা যথেষ্ট মনোযোগ দিয়ে লেকচার শোনো, আমার সাথে সাথে রেসপন্স করবা, আমার সাথে সাথে রেসপন্স করবা, তাহলে যদি বুঝতে পারো, নাহলে কিন্তু তোমার কাছে বুঝতে খুব কষ্ট হবে, একটু জটিল টপিকস। এখানে মূলত বিক্রিয়া কিভাবে ঘটে, কত শক্তিতে ঘটে, এবং বিক্রিয়ক আর উৎপাদের শক্তি কত, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। সবাই যথেষ্ট মনোযোগ দিয়ে শুনতে থাকো, দেখতে থাকো ক্লাস, একটু জটিল বিষয় কিন্তু। বিক্রিয়ক যে অণুরা আছে, এই ধরো বিক্রিয়ক অণুরা, বিক্রিয়ক অণু হবে এমন কোনো কথা নাই, পরমাণু বা আয়নও হতে পারে, যাই যাই হোক না কেন, এই ওয়াই অক্ষ বরাবর উপরে ওঠা মানে শক্তি বাড়া, শক্তি বৃদ্ধি। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, বিক্রিয়কদের পারস্পরিক সংঘর্ষ থেকে শক্তি আসতে পারে, সংঘর্ষ মানে ধাক্কা লাগা, এই বিক্রিয়কের পারস্পরিক সংঘর্ষ থেকে শক্তি আসতে পারে, বা অন্য কোনো উপায়ে তাপ চাপ প্রবাহ, তা থেকে শক্তি আসতে পারে। আসার ফলে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করলে এই বিক্রিয়করা বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, সেই পরিমাণ অধিক শক্তিকেই বলা হয় সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তিকে ইএ দ্বারা প্রকাশ করা হয়, এনার্জি অফ অ্যাক্টিভেশন।
সক্রিয়ণ শক্তি যে যে অণু লাভ করছে তাদেরকে বলা হয় সক্রিয় অণু। শুধুমাত্র সক্রিয় অণুরাই বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। আর যারা অসক্রিয় আছে তারা বিক্রিয়া করবে না, উৎপাদে পরিণত হবে না। তাহলে আবার একটু দেখো, একটু অন্যভাবে দেখো বিষয়টা। এই হলো বিক্রিয়ক অণু, সেটা যে কোনো পদার্থই হতে পারে। আর বিক্রিয়ক যে সবসময় অণু হবে তা না, পরমাণু বা আয়নও হতে পারে। যাই হোক, বিক্রিয়ক, এই বিক্রিয়কদের পারস্পরিক সংঘর্ষ থেকে শক্তি আসতে পারে বা অন্য কোনো উপায়ে শক্তি আসতে পারে, তাপ, চাপ, প্রবাহ ইত্যাদি থেকে শক্তি আসতে পারে। আসার ফলে বিক্রিয়কের একটি অংশ, সব না, একটা অংশ, এদের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করলে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, সেই অধিক শক্তিটাই হলো সক্রিয়ণ শক্তি। আর যে যে অণু এই সক্রিয়ণ শক্তি লাভ করছে তাদেরকে বলা হয় সক্রিয় অণু। শুধুমাত্র সক্রিয় অণুরাই বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। আর যারা সক্রিয় হয় নাই তারা বিক্রিয়া করবে না, উৎপাদে পরিণত হবে না। আরেকবার শোনো, এগুলো হলো বিক্রিয়ক, সেটা যাই যাই হোক না কেন, যে কোনো একটা বিক্রিয়ক। এই বিক্রিয়কদের পারস্পরিক সংঘর্ষ থেকে শক্তি আসতে পারে অথবা অন্য কোনো উপায়ে তাপচাপ প্রভাব থেকেও শক্তি আসতে পারে। এই বাইরে থেকে শক্তি আসার ফলে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করলে এরা বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, সেই অধিক শক্তিটাই হলো সক্রিয়ণ শক্তি। এক্ষেত্রে সবগুলো অণু কিন্তু সক্রিয়ণ শক্তি লাভ করবে না, বিক্রিয়ক যা আছে তার একটা অংশ এই সক্রিয়ণ শক্তি লাভ করবে। যারা সক্রিয়ণ শক্তি লাভ করছে তাদেরকে বলা হয় সক্রিয় অণু, তারাই বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। আর যারা সক্রিয়ণ শক্তি লাভ করে না, অসক্রিয় অণু, তারা বিক্রিয়া করবে না, উৎপাদেও পরিণত হবে না। আবার বলছি, ফাইনালি বলছি, মুখস্থ করো সবাই, ভালো করে দেখো। বিক্রিয়ক অণুদের পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে শক্তি আসার ফলে বিক্রিয়কের একটি অংশ মানে সব না, একটা অংশ, এদের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করলে বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, সেই অধিক শক্তিটাই হলো সক্রিয়ণ শক্তি। যে যে অণু এই সক্রিয়ণ শক্তি লাভ করছে তাদেরকে বলা হয় সক্রিয় অণু। শুধুমাত্র সক্রিয় অণুরাই বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। আর যারা অসক্রিয় তারা বিক্রিয়া করবে না, উৎপাদে পরিণত হবে না। সক্রিয়ণ শক্তিকে ই এ দ্বারা প্রকাশ করা হয়, এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে ফাইনালি আমি আরেকবার বলি, এই বিক্রিয়কদের পারস্পরিক সংঘর্ষ থেকে শক্তি আসতে পারে অথবা অন্য কোনো উপায়ে শক্তি আসতে পারে। শক্তি আসার ফলে বিক্রিয়কের একটি অংশ এদের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করলে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, সেই অধিক শক্তিটাই হলো সক্রিয়ণ শক্তি। যে যে অণু সক্রিয়ণ শক্তি লাভ করছে শেষে অণুকে বলা হয় সক্রিয় অণু, তারাই বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। আর যে যে অণু এই সক্রিয়ণ শক্তি লাভ করতে পারে নাই তারা অসক্রিয় অণু, বিক্রিয়া করবে না, উৎপাদে পরিণত হবে না। এরপর আমি আলোচনা করব সক্রিয়ণকৃত জটিল। সক্রিয়ণকৃত জটিল এর অপর নাম অবস্থান্তর অবস্থা। সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা। দেখো, এ একটা অণু আর বি বন্ড সি এই আরেকটা অণু, এই দুইটাই সক্রিয় অণু। এও সক্রিয় অণু আর বি বন্ড সি এটাও সক্রিয় অণু, তাহলে দুইটাই সক্রিয় অণু। সক্রিয় অণু মানে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণু। এরা বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। বিক্রিয়া করে যখন উৎপাদে পরিণত হবে তখন এদের পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন গড়ে উঠবে। দেখো, পুরাতন বন্ধনটি নাই।
আর নতুন বন্ধন গড়ে উঠছে। এই বি এর সাথে সি এর যে পুরাতন বন্ধন ছিল সেটা ভেঙে গেছে, তদস্থলে এর সাথে বি এর নতুন করে একটা বন্ধন গড়ে উঠছে। এইভাবে পুরাতন বন্ধন ভেঙে গিয়ে নতুন বন্ধন গড়ে উঠলেই বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। দেখো এখন সবাই, যখন দুটি সক্রিয় অণু পরস্পরের নিকটবর্তী হয় তখন তারা উৎপাদ সৃষ্টির পূর্বে একটি মধ্যবর্তী যৌগ গঠন করে, যেখানে এদের পুরাতন বন্ধন ভাঙতে থাকে আর নতুন বন্ধন গড়তে থাকে। এই যে পুরাতন বন্ধন বি এর সাথে সি এর যে পুরাতন বন্ধনটি ছিল সেটি ভাঙতে আছে, আর এর সাথে বি এর নতুন যেটা বন্ধন তৈরি হবে সেটি গড়তেছে। এই যে মধ্যবর্তী যৌগ, এই মধ্যবর্তী যৌগকে বলা হয় সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা। আবার বলছি, সবাই শোনো, মুখস্থ করো। যখন দুটি সক্রিয় অণু পরস্পরের নিকটবর্তী হয় তখন তারা উৎপাদ সৃষ্টির পূর্বে একটি মধ্যবর্তী যৌগ গঠন করে, যেখানে এদের পুরাতন বন্ধন ভাঙতে থাকে আর নতুন বন্ধন গড়তে থাকে। এই মধ্যবর্তী যৌগকেই বলা হয় সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা। আবার বলছি, যখন দুটি সক্রিয় অণু পরস্পরের নিকটবর্তী হয় তখন তারা উৎপাদ সৃষ্টির পূর্বে একটি মধ্যবর্তী যৌগ গঠন করে, যেখানে এদের পুরাতন বন্ধন ভাঙতে থাকে আর নতুন বন্ধন গড়তে থাকে। এই মধ্যবর্তী যৌগকেই বলা হয় সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা। সক্রিয়ণকৃত জটিল প্রতি সেকেন্ডে যতটা গঠিত হবে সেটা বিয়োজিত হয়ে উৎপাদ ততটাই পাবা। প্রতি সেকেন্ডে যদি সক্রিয়ণকৃত জটিল 8 লক্ষ গঠিত হয় তাহলে এটি বিয়োজিত হয়ে উৎপাদ গঠিত হবে 8 লক্ষ। প্রতি সেকেন্ডে সক্রিয়ণকৃত জটিল যদি 18 লক্ষ গঠিত হয় তাহলে বিয়োজিত হয়ে উৎপাদ পাবা 18 লক্ষ। তাহলে সক্রিয়ণকৃত জটিল যে হারে গঠিত হবে বিক্রিয়ার উৎপাদ সেই হারে পাওয়া যাবে। অর্থাৎ বিক্রিয়ার হার বা গতিবেগ সক্রিয়ণকৃত জটিল গঠনের উপর নির্ভরশীল। সক্রিয়ণকৃত জটিলটাই তো উৎপাদে পরিণত হয়, তাহলে সক্রিয়ণকৃত জটিল যে হারে গঠিত হবে বিক্রিয়ার হার অর্থাৎ উৎপাদ কি সেই হারে তৈরি হবে। প্রতি সেকেন্ডে যদি 3 কোটি সক্রিয়ণকৃত জটিল গঠিত হয় তাহলে উৎপাদ পাবা কি 3 কোটি। প্রতি সেকেন্ডে যদি 8 কোটি সক্রিয়ণকৃত জটিল গঠিত হয় তাহলে উৎপাদ পাবা কি 8 কোটি। তাহলে কথাটি আরেকবার শোনো, সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা কি? যখন দুটি সক্রিয় অণু পরস্পরের নিকটবর্তী হয় তখন তারা উৎপাদ সৃষ্টির পূর্বে একটি মধ্যবর্তী যৌগ গঠন করে, যেখানে এদের পুরাতন বন্ধন ভাঙতে থাকে আর নতুন বন্ধন গড়তে থাকে। এই মধ্যবর্তী যৌগকেই বলা হয় সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা। সক্রিয়ণকৃত জটিল যে হারে গঠিত হবে উৎপাদ সেই হারে পাওয়া যাবে। অর্থাৎ সক্রিয়ণকৃত জটিল গঠনের উপর বিক্রিয়ার হার বা বেগ নির্ভরশীল। এখন দেখো, আমরা তাপ উৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে শক্তির পরিবর্তন আলোচনা করব, শিখব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কি? মাইনাস, তা তো জানো সবাই। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান কি? প্লাস। তাহলে দেখো সবাই, লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্রের ওয়াই অক্ষ বরাবর আমি বসাবো স্থিতিশক্তি। ওয়াই অক্ষ বরাবর বসানো হয়েছে স্থিতিশক্তি। অণুদের মধ্যে যে শক্তিটা জমা থাকে সেই সঞ্চিত শক্তিকে বলা হয় স্থিতিশক্তি।
এইভাবে ওয়াই অক্ষ বরাবর বসানো হয়েছে স্থিতিশক্তি, আর এক্স অক্ষ বরাবর বসানো হয়েছে বিক্রিয়ার অগ্রগতি। বিক্রিয়ার অগ্রগতি মানে বিক্রিয়া কতটুকু আগালো সেটা। বিক্রিয়ার অগ্রগতি। তোমরা তো জানো অগ্রগতি মানে কতটুকু আগালো সেটাকে ভালো বাংলায় বলা হয় কি অগ্রগতি। তাহলে এক্ষেত্রে লেখচিত্র যেটা অঙ্কন করা হয়েছে সেটা হলো স্থিতিশক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতির লেখচিত্র। কিন্তু এখানে বিক্রিয়াটা কি, ডেল্টা এক্স এর মান মাইনাস মানে কি তাপোৎপাদী বিক্রিয়া। এরপরে তাফারি বিক্রিয়ার ক্ষেত্রেও ওই একই ব্যাপার। স্থিতিশক্তি স্থিতিশক্তি বসানো হয়েছে ওয়াই অক্ষ বরাবর, আর বিক্রিয়ার অগ্রগতি বসানো হয়েছে এক্স অক্ষ বরাবর। বিক্রিয়ার অগ্রগতি মানে বিক্রিয়া কতটুকু আগালো সেইটা। তাহলে এটাও কিন্তু স্থিতিশক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি লেখচিত্র, কিন্তু এটা তাফারি বিক্রিয়ার জন্য। তাহলে আগে তাপ উৎপাদী বিক্রিয়া দেখো, স্থিতিশক্তি বনাম বিক্রিয়ার অগ্রগতি লেখচিত্র আলোচনা করতেছি। এক্ষেত্রে এই বিন্দু কি মূল বিন্দু, মূল বিন্দুতে স্থিতিশক্তির মান কি 0, 0.0, মূল বিন্দু তো শূন্য বিন্দু। তারপর এক্স অক্ষ বরাবর, ভুল বললাম, ওয়াই অক্ষ বরাবর যতটুকু বাড়ানো হবে বা উপরে যাওয়া হবে সেটা হলো স্থিতিশক্তি বৃদ্ধি। স্থিতিশক্তি 0 থেকে বেড়ে 10 কিলো জুল হয়েছে, এরপর আবার 20 কিলো জুল হয়েছে, 30 কিলো জুল হয়েছে। এইভাবে বিক্রিয়কের অগ্রগতি মানে স্থিতিশক্তির মান বৃদ্ধি পাচ্ছে ওয়াই অক্ষ বরাবর 10 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এই বিক্রিয়কের স্থিতিশক্তি এই মূল বিন্দুতে 0, তারপর 10 করে বাড়ছে। এখানেও মূল বিন্দুতে স্থিতিশক্তি 0, এটা হলো কিন্তু তাফারি বিক্রিয়া, তারপর 10 করে বাড়তেছে। তাহলে দেখো সবাই, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে দেখো। বিক্রিয়কের গড় শক্তি কত বরাবর আছে বলো? স্থিতিশক্তি কত বিক্রিয়কের? 30। তাহলে বিক্রিয়কের গড় শক্তি হলো 30। এটা এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট ধরলাম, রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক। বিক্রিয়কের গড় শক্তি 30। এই বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যেটুকু অধিক শক্তি লাভ করছে সেটুকু কিন্তু সক্রিয়ণ শক্তি। তাহলে গড় শক্তি অপেক্ষা কতটুকু অধিক শক্তি লাভ করছে দেখো তো, 20।
গড় শক্তি অপেক্ষা অধিক শক্তি লাভ করছে যেটুকু সেটুকু কিন্তু সক্রিয়ণ শক্তি। এই থেকে এই যে শক্তিটা, এই শক্তিটা কি? সক্রিয়ণ শক্তি। এটাকে এনার্জি অফ অ্যাক্টিভেশন অর্থাৎ ইএ দ্বারা প্রকাশ করা হয়। ই এর মান কত বলতো? গড় শক্তি অপেক্ষা কতটুকু অধিক শক্তি লাভ করছে? 20। 20। তাহলে সক্রিয়ণ শক্তির মান 20। আমি একটু দাগ দিয়ে দিই, হাইয়েস্ট শক্তির মান বরাবর একটা দাগ দিয়ে দিই। তাহলে সক্রিয়ণ শক্তি 20। আর যখন বিক্রিয়করা সক্রিয়ণ শক্তি লাভ করছে তখন সক্রিয়ণকৃত জটিল গঠিত হয়েছে। সক্রিয়ণকৃত জটিল যেখানে গঠিত হয়েছে সেখানে এদের পুরাতন বন্ধন ভাঙতেছে আর নতুন বন্ধন গড়ছে। এরপরে সক্রিয়ণকৃত জটিল সেটি বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে উৎপাদ গঠন করেছে। উৎপাদ যেটা গঠন করেছে সেটা হলো এটা। দেখো, সক্রিয়ণকৃত জটিল থেকে কিন্তু উৎপাদ তৈরি হয়েছে। উৎপাদের স্থিতি শক্তি কত বলো? 10। 10। এটা কি এনার্জি অফ প্রোডাক্ট? এনার্জি অফ প্রোডাক্ট কি 10। এক্ষেত্রে এই যে শক্তির পার্থক্যটা, এইটুক শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যটাকে এনার্জি 1 লিখলাম বা এনার্জি 1 হিসাবে চিহ্নিত করলাম। এইটুক হলো এনার্জি 1। আর এইটুক শক্তির পার্থক্য হলো এনার্জি 2। এইটুক, এটুক হলো এনার্জি 2। তাহলে বলো তো এনার্জি 1 কত? এনার্জি 1 এর মান কত? 20। এনার্জি 2 কত? 40। তাহলে এনার্জি 1 মাইনাস এনার্জি 2 যদি করি, আমি এনার্জি 1 আর 2 যদি মাইনাস করি তাহলে কত আসবে বলো তো? -20 না? -20। আর তাপ উৎপাদী বিক্রিয়া তো -20ই আসবে। এটা তো বিক্রিয়ার হিট বা এনথালপি। বিক্রিয়ার হিট বা এনথালপির মান এই 1 আর 2 বিয়োগ করো না, -20 আসবে। তাহলে এখানে কি শিখলাম আমরা? দেখো, বিক্রিয়কের গড় শক্তি কত? 30। 30। এই অপেক্ষা অধিক শক্তি লাভ করছে আর 20। বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যেটুকু অধিক শক্তি লাভ করছে সেটা হলো সক্রিয়ণ শক্তি, এনার্জি অফ অ্যাক্টিভেশন। তার মান কত? 20। আর যারা সক্রিয়ণ শক্তি লাভ করছে তারা কিন্তু সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা গঠন করছে, যেখানে পুরাতন বন্ধন ভাঙছে আর নতুন বন্ধন গড়ছে। এই সক্রিয়ণকৃত জটিল আবার পরে উৎপাদে পরিণত হয়েছে। এই যে শক্তির পার্থক্যটা, এইটুক শক্তির পার্থক্যকে আমরা ধরলাম এনার্জি 1। আর এইটুক শক্তির পার্থক্যকে আমরা ধরলাম এনার্জি 2। তাহলে এনার্জি 1 আর 2 এর পার্থক্য কি? বিক্রিয়ার এনথালপি বা বিক্রিয়ার হিট। আর যেহেতু এনার্জি 1 এর মান 20 আর এনার্জি 2 এর মান 40, তাহলে 20 - 40, তাহলে মাইনাস আসবে, মান -20 আসবে। -20ই তো আসবে, কারণ এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া।
এখন তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা আমাকে বলো বিক্রিয়কের গড় শক্তি কত? 10 10 এই বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা অধিক শক্তি লাভ করছে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা অধিক শক্তি লাভ করছে কতটুকু? আর অধিক শক্তি লাভ করছে কতটুক? 40 স্যার। 40। তাহলে এটা হলো এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, আর এটা তো হাইয়েস্ট শক্তি, হাইয়েস্ট শক্তিটা এই দাগ দিয়ে দিলাম। তাহলে এই গড় শক্তি অপেক্ষা অধিক শক্তি লাভ করছে যেটুক, সেটুক হলো সক্রিয়ণ শক্তি। এইটুক শক্তির মান হলো সক্রিয়ণ শক্তি। তাহলে এই শক্তির পার্থক্যটা সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তির মান হলো 40। এটাকে এনার্জি অফ অ্যাক্টিভেশন অর্থাৎ ইএ দ্বারা প্রকাশ করা হয়। আর সক্রিয়ণ শক্তি যখন লাভ করেছে তখন এরা সক্রিয়ণকৃত জটিল গঠন করছে, যেখানে পুরাতন বন্ধনটি ভাঙছে আর নতুন করে বন্ধন একটি গড়ছে। এই অবস্থাটাকে বলা হয় সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা। সক্রিয়ণকৃত জটিল এটি থেকে অর্থাৎ এটি বিয়োজিত হয়ে অর্থাৎ ভেঙে পরে উৎপাদ গঠিত হয়েছে বা উৎপাদ তৈরি হয়েছে। উৎপাদের শক্তি কত বলো? 20 20। এটা এনার্জি অফ প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট কিন্তু 20। তাহলে তোমরা আমাকে বলো এই যে শক্তির পার্থক্যটুক, এটুক হলো এনার্জি 1। এই থেকে এই শক্তির পার্থক্যটা হলো এনার্জি 1। এনার্জি 1 এর মান কত? 40। আর এই থেকে এই যে শক্তির পার্থক্যটা, এটা হলো এনার্জি 2। এনার্জি 2 কত? 30। তাহলে এনার্জি 1 মাইনাস এনার্জি 2 সমান সমান কি আসবে বলো? ধনাত্মক মান আসবে স্যার। ধনাত্মক মান আসবে না? ধনাত্মকই তো আসবে, তাফারি বিক্রিয়া না। তাহলে এই বিক্রিয়ার হিট বা এনথালপির মান কি হবে? ধনাত্মক হবে, কারণ 40 মাইনাস 10, ভুল বললাম, 40 মাইনাস কত জানো? 30। 30। 40 মাইনাস 30, তাহলে 10 আসলো না প্লাস 10? প্লাস 10ই তো আসবে। তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির মান বা হিটের মান কি প্লাস মান না? তাহলে তোমরা বলো আমাকে বিক্রিয়কের গড় শক্তি কত? 10। তাহলে যেটুকু অধিক শক্তি লাভ করছে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা, সেটুক শক্তিকে কি বলা হয়? সেই শক্তির নাম কি? সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুরা কি সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা গঠন করছে, যেখানে পুরাতন বন্ধন ভাঙছে আর নতুন বন্ধন গড়ছে। এই সক্রিয়ণকৃত জটিল যেটি গঠিত হয়েছে সেটি বিয়োজিত হয়ে আর উৎপাদ গঠন করছে। এই শক্তির পার্থক্যটুক এনার্জি 1।
আর এই শক্তির পার্থক্যটুকু এনার্জি 2। এই এনার্জি 1 আর 2 এর বিয়োগফল অর্থাৎ 40 মাইনাস 30 সমান সমান ডেল্টা এইচ পাওয়া যাবে। ডেল্টা এইচ হলো বিক্রিয়ার হিট বা এনথালপি। তাহলে 40 মাইনাস 30 সমান সমান প্লাস 10। আর তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তো প্লাস মানই আসবে। এইভাবে যে কোনো বিক্রিয়া ঘটতে হলে সেটা তাপোৎপাদী হোক আর তাফারি হোক, বিক্রিয়ককে একটি শক্তির বাধা বা পাহাড় অতিক্রম করে উৎপাদে পরিণত হতে হবে। দেখো এখানেও বিক্রিয়ককে শক্তির বাধা বা পাহাড় অতিক্রম করে উৎপাদে পরিণত হতে হয়েছে। এখানেও কিন্তু বিক্রিয়ককে শক্তির বাধা বা পাহাড় অতিক্রম করে উৎপাদে পরিণত হতে হয়েছে। তাহলে উভয় ক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে হলে বিক্রিয়ককে একটি শক্তির বাধা বা পাহাড় বা পর্বত অতিক্রম করতে হয়েছে। যে শক্তির পাহাড়টি তৈরি হয়েছে সেই পাহাড়ের বায়ে পদদেশে আছে বিক্রিয়ক, আর সেই পাহাড়ের চূড়ায় আছে সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা, আর ডানে পাদদেশে আছে উৎপাদ। আবার বলছি, যে পাহাড় শক্তির পাহাড় বা চূড়া বা পর্বত তৈরি হয়েছে, সেই শক্তির পাহাড় বা পর্বতের বায়ে পাদদেশে আছে বিক্রিয়ক, সেই শক্তির পাহাড়ের চূড়ায় আছে কি সক্রিয়ণকৃত জটিল বা অবস্থান্তর অবস্থা, আর ডানে পদদেশে আছে উৎপাদ। তাহলে বলো, শক্তির পাহাড় বা পর্বতের বায়ে পদদেশে আছে কি? বামে পদদেশে কি? শক্তি। বিক্রিয়ক। বামে পদদেশে বিক্রিয়ক। পাহাড়ের চূড়ায় আছে কি? সক্রিয় জটিল স্যার। সক্রিয়ণকৃত জটিল। এর অপর নাম কি? অবস্থান্তর অবস্থা। আর ডানে পাদদেশে আছে কি? উৎপাদ। উৎপাদ। এক্ষেত্রে এইটা যে তাপ উৎপাদী বিক্রিয়া, এটা E1 E2 বিয়োগ না করে অন্যভাবে বলতে পারি। এক্ষেত্রে দেখো সবাই, বিক্রিয়কের শক্তি কত? 30। উৎপাদের শক্তি কত? 10। তাহলে শক্তি 20 বের হয়ে গেছে না? বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয়েছে তখন 20 শক্তি বের হয়ে গেছে। তাহলে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী? বলো তোমরা, বিক্রিয়কের শক্তি কত? 30। আর উৎপাদের শক্তি 10। তাহলে বাকি 20 শক্তি তো বের হয়ে গেছে। তাহলে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া? আর এখানে দেখো, বিক্রিয়কের শক্তি হলো 10, উৎপাদের শক্তি কি 20। তাহলে বাকি 10 শক্তি শোষণ করছে না? বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, 10 শক্তি 20 শক্তিতে পরিণত হয়েছে, তাহলে 10 শক্তি শোষণ করা লাগছে। তাহলে এটা কি বিক্রিয়া? তাফারি। আর এই যে বিক্রিয়ার যে হিট, এটা তো এই বিক্রিয়ক আর উৎপাদের পার্থক্যের উপর নির্ভরশীল। এখানে পার্থক্য কত? 10। তাই বিক্রিয়ার তাপ বা হিট কি 10? ভুল বললাম মনে হয়। এখানে পার্থক্য কত? পার্থক্য কত বলো? 20। 20। তাহলে বিক্রিয়ক আর উৎপাদের পার্থক্য হলো 20। তাহলে বিক্রিয়ার তাপ কি 20? আমি একটু আগে ভুল বলে ফেলছিলাম। তাহলে বিক্রিয়ক আর উৎপাদের পার্থক্য হলো 20, তাহলে বিক্রিয়ার তাপ হলো 20। এখানে বিক্রিয়ক আর উৎপাদের পার্থক্য কত বলো? 10। তাহলে বিক্রিয়ার তাপ 10। এক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মান যদি আমি চেঞ্জ করি, দেখো মুছে দিচ্ছি, সক্রিয়ণ শক্তির যদি মান চেঞ্জ করি তাহলে তার উপর বিক্রিয়ার তাপ কিন্তু নির্ভরশীল না। দেখো সক্রিয়ণ শক্তি চেঞ্জ করে দিলাম।
এখন সক্রিয়ণ শক্তি কত? এখন সক্রিয়ণ শক্তি কত বলো? আগেরটা নাই তো, এখন কত হয়েছে? 30। আর সক্রিয়ণ শক্তি প্রাপ্তরা তো সক্রিয়ণকৃত জটিল গঠন করে, যেখানে পুরাতন বন্ধন ভাঙতেছে আর নতুন বন্ধন করতেছে। ইটুর মান পরিবর্তন হয়ে গেছে। এখন দেখো, এখন সক্রিয়ণ শক্তি কিন্তু কত হয়েছে? 40। 30। এখন সক্রিয়ণ শক্তি এই শক্তির পার্থক্যটা হলো সক্রিয়ণ শক্তি। বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যেটুকু অধিক শক্তি লাভ করছে সেটা হলো সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি হলো এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই, তাহলে সক্রিয়ণ শক্তি 30। কিন্তু বিক্রিয়ক উৎপাদের অবস্থানের কিন্তু কোনো চেঞ্জ হয় না। বিক্রিয়ক উৎপাদ যেখানে যেখানে ছিল সেখানে সেখানেই আছে, তাহলে তাপেরও কোনো চেঞ্জ হবে না। তাহলে সক্রিয়ণ শক্তির উপর বিক্রিয়ার তাপের কোনো প্রভাব নেই। দেখো আরো চেঞ্জ করি, আমি আরো চেঞ্জ করে দেখাই। এখন সক্রিয়ণ শক্তি কত বলো? 20 স্যার। 20। কিন্তু বিক্রিয়ক উৎপাদের অবস্থানের কি কোনো চেঞ্জ হয়েছে? না না, স্যার। তো বিক্রিয়ক উৎপাদের অবস্থানের মানে পার্থক্যটাই তো বিক্রিয়ার তাপ, তাহলে বিক্রিয়ার তাপের চেঞ্জ হবে না। তাহলে সক্রিয়ণ শক্তির উপর বিক্রিয়ার তাপ নির্ভরশীল নয়। সক্রিয়ণ শক্তি আমি 3 ভাবে দেখালাম, কিন্তু 3 ভাবে সক্রিয়ণ শক্তি 3 রকমের হয়েছে, কিন্তু বিক্রিয়ক আর উৎপাদের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই, তাই বিক্রিয়ার তাপেরও কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ বিক্রিয়ার তাপটি সক্রিয়ণ শক্তির উপর নির্ভরশীল নয়। আর এখানে একটা বিক্রিয়া ঘটছে, ধরো এখানে 5 কোটি বিক্রিয়ক অণু আছে, 5 কোটি বিক্রিয়ক অণু আছে, এখানেও 5 কোটি বিক্রিয়ক অণু আছে। তাহলে উভয় ক্ষেত্রে 5 কোটি বিক্রিয়ক অণু আছে, কিন্তু এখানে যে বিক্রিয়াটি ঘটছে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যদি বেশি হয় আর এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যদি কম হয়, তাহলে কিন্তু বিক্রিয়ার বেগ ভিন্ন রকমের হবে। দেখো, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি সেই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়কের বেশি শক্তি অর্জন করা খুব কষ্টকর। তাই এই 5 কোটি অণুর মধ্যে খুব কম সংখ্যক অণু এই বেশি সক্রিয়ণ শক্তি লাভ করতে পারবে এবং খুব কম সংখ্যক অণু বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করবে এবং খুব কম সংখ্যক অণু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। আর যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেই বিক্রিয়ার ক্ষেত্রে 5 কোটি অণুর মধ্যে অধিকাংশ বিক্রিয়ক অণু সক্রিয়ণ শক্তি লাভ করবে, কারণ কম শক্তি অর্জন করা তো ইজি। তাই 5 কোটি অণুর মধ্যে অধিকাংশ বিক্রিয়ক অণু এই কম শক্তি অর্জন করে ফেলবে এবং অধিকাংশ অণু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। তাহলে যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেই বিক্রিয়ার গতিবেগ বেশি। আবার শোনো, এখানে যে বিক্রিয়াটি ঘটছে সেখানে বিক্রিয়কের 5 কোটি অণু, এখানেও 5 কোটি অণু ধরলাম, উভয় ক্ষেত্রে সমান সংখ্যক বিক্রিয়ক অণু আছে, কিন্তু এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি। এই বেশি শক্তি অর্জন করা কষ্টকর, তাই 5 কোটি বিক্রিয়ক অণুর মধ্যে খুব কম সংখ্যক অণু এত বেশি সক্রিয়ণ শক্তি লাভ করতে পারবে এবং খুব কম সংখ্যক অণু বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করবে এবং খুব কম সংখ্যক অণু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। আর এখানে যে বিক্রিয়াটি ঘটছে সেই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম, কম শক্তি অর্জন করা তো খুব সহজ বিষয়, তাই এই 5 কোটি অণুর মধ্যে অধিকাংশ অণু খুব সহজেই এই কম সক্রিয়ণ শক্তি লাভ করে ফেলবে এবং অধিকাংশ অণু বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করবে এবং অধিকাংশ অণু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। তাহলে যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি সেই বিক্রিয়ার গতিবেগ কম, আর যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেই বিক্রিয়ার গতিবেগ বেশি। বলো, তোমরা আমাকে বলো, এখানে যে বিক্রিয়াটি ঘটছে সেই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি, এই কারণে 5 কোটি অণুর মধ্যে কি হবে? কম সংখ্যক
বেশি কম সক্রিয় সংখ্যক অণু এত বেশি শক্তি অর্জন করতে পারবে এবং কম সংখ্যক অণু বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করবে এবং খুব কম সংখ্যক অণু বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, ফলে বিক্রিয়ার গতি কম হবে। কিন্তু এখানের যে বিক্রিয়াটি ঘটছে সেই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম। কম শক্তি অর্জন করা তো অনেক সহজ বিষয়, তাই অধিকাংশ অণু এই কম সক্রিয়ণ শক্তি লাভ করবে এবং অধিকাংশ অণু বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করবে এবং অধিকাংশ অণুই বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে। তাহলে যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেই বিক্রিয়ার গতিবেগ, ভুল বললাম, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি সেই বিক্রিয়ার গতিবেগ কি বলো? কম স্যার। কম আর যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেই বিক্রিয়ার গতিবেগ কি? বেশি। তাহলে আবার বলছি, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি সেই বিক্রিয়ার গতিবেগ কম, আর যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম সেই বিক্রিয়ার গতিবেগ বেশি। তাহলে সক্রিয়ণ শক্তি আর গতিবেগ কি? পরস্পরের ব্যস্তানুপাতিক। আর এই কথাটা আমি আবারও মনে করাই দিতেছি তোমাদের, সক্রিয়ণকৃত জটিল প্রতি সেকেন্ডে যে কয়টা গঠিত হবে উৎপাদ সেই কয়টা পাবা। প্রতি সেকেন্ডে যদি 3 কোটি সক্রিয়ণকৃত জটিল গঠিত হয়, বিয়োজিত হয়ে উৎপাদ গঠন করবে 3 কোটি। প্রতি সেকেন্ডে যদি 5 কোটি সক্রিয়ণকৃত জটিল গঠিত হয়, বিয়োজিত হয়ে উৎপাদ গঠিত হবে 5 কোটি। প্রতি সেকেন্ডে যদি 18 কোটি সক্রিয়ণকৃত জটিল গঠিত হয় তাহলে বিয়োজিত হয়ে উৎপাদ তৈরি হবে 18 কোটি। তাহলে বিক্রিয়ার হার কি? সক্রিয়ণকৃত জটিল গঠনের উপর নির্ভরশীল। এখন তোমরা টোটাল বিষয়বস্তু বই ধরে পড়ো, পড়ে আমাকে জিজ্ঞেস করবা, তারপর ক্লাস থেকে যাবা। আর শুরু করবা কোথা থেকে বুঝছো? দ্বিতীয় প্যারা থেকে শুরু করবা, পড়ে আমাকে জিজ্ঞেস করবা, তারপর ক্লাস থেকে বেরোবা। নাহলে কিন্তু এই হিয়া কয়দিন পরে আবার পড়ানো লাগবে এবং পরের টপিকস তুমি আর বুঝতে পারবে না। পড়ো, এই টপিকসটা পড়ো, টোটালটা পড়বা, দ্বিতীয় প্যারা থেকে শুরু করো, পড়ে আমাকে